আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসের বিষয় ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তাদের জন্য এই ক্লাসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর আমরা এই ডাব্লিউএস কোশ্চেনের উপর দুইটা ক্লাস নিব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর আজকে এই ডাব্লিউএস কোশ্চেনের প্রাথমিক আলোচনার প্রথম অংশ, আমরা পরবর্তী দিন দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফ্রেমিং ডাব্লিউএস কোশ্চেন শেখার আগে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দরকার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তোবা ইতোমধ্যেই অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স সম্পর্কে জানতে পেরেছো। তারপরেও ডাব্লিউএস কোশ্চেন শেখার আগে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা জানার আবশ্যকতা রয়েছে। যার কারণে আমরা এখন অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানব, তারপরে ডাব্লিউএস কোশ্চেন। এটার কারণ হলো যে আমাদের পরীক্ষায় যে সেন্টেন্সগুলো দেয়া হবে তা অ্যাসার্টিভ সেন্টেন্সই দেয়া হবে। যার কারণে সেই সেন্টেন্সগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করছি অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্রিনে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখা যাচ্ছে, এর নাম দেয়া আছে। আমরা এর সংজ্ঞাটা দেখি। মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটাকে দেখো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা হবে, প্রথমে সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব নিতে হবে, তারপরে এক্সটেনশন। তাহলে এটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো প্রথমে সাবজেক্ট দিয়ে শুরু হয়, তারপরে ভার্ব থাকে, তারপরে এক্সটেনশন। অন্য কোনো সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হবে না, শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সই সাবজেক্ট দিয়ে শুরু হবে। দেখি এর পরে কি আছে। যেমন মেসি ইজ আ ফুটবলার। মেসি is a footballer. Here, Messi is the subject, is the verb, and a footballer is the extension. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা মেসি সম্পর্কে বর্ণনা করেছি, যার কারণে এখানে মেসি কি হবে? সাবজেক্ট হবে। আমরা দেখি এর পরে কি আছে। এখানে দেখো বলছে, যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, যে সেন্টেন্সে কোনো কিছু বর্ণনা বা বিবৃতি প্রদান করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বর্ণনামূলক বাক্য বলে। এর অর্থ হলো, বাক্যে যখন কারো সম্পর্কে কোনো কিছু বর্ণনা করা হয় তখন যার সম্পর্কে বর্ণনা করা হয় সেই হচ্ছে সাবজেক্ট। এবং এখানে বলা আছে, দেখো, সেন্টেন্স স্টার্ট উইথ সাবজেক্ট, অর্থাৎ অ্যাসার্টিভ বা বিবৃতিমূলক বাক্যগুলো সাবজেক্ট বা কর্তা দিয়ে শুরু হয়। সাবজেক্ট বা কর্তা দিয়ে শুরু হয়ে ফুল স্টপ দিয়ে শেষ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা কী হবে? প্রথমত সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ভার্ব, তারপরে এক্সটেনশন। Now the example is Messi is a footballer. Here Messi is the subject. এখানে মেসি সম্পর্কে বর্ণনা করছে যে মেসি একজন ফুটবলার। Here verb is
is and a footballer is the extension. Next, এক্সাম্পলগুলো দেখো। এখানে নেইমারের ছবি দেখা যাচ্ছে। আমরা নেইমার নিয়ে কয়েকটা সেন্টেন্স লিখেছি, যেখানে সবগুলো সেন্টেন্সই অ্যাসার্টিভ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, লক্ষ্য করো। নেইমার ইজ আ ফুটবলার। নেইমার ইজ এ ফুটবলার। হি ইজ 28 years old. He is also a Brazilian. Football is his favorite game. Favorite game. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে হলুদ যে ব্লক করা শব্দগুলো আছে সবগুলোই সাবজেক্ট হবে। একটু লক্ষ্য করো যে নেইমার ইজ আ ফুটবলার, এখানে নেইমার সম্পর্কে বর্ণনা করা হয়েছে। সো নেইমার ইজ দ্য সাবজেক্ট, ইজ দ্য ভার্ব, অ্যান্ড এ ফুটবলার ইজ the extension. Second sentence, he is 28 years old. Here, he is the subject because he replaces with নেইমার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে নেইমারের পরিবর্তে হি ব্যবহার করা হয়েছে প্রোনাউন হিসেবে। পরেও দেখো হি আছে এবং তারপরে ফুটবল সম্পর্কে বলা হয়েছে। সো এই ফুটবল, নেইমার এবং হি প্রত্যেকে এখানে কি হয়েছে, সাবজেক্ট হয়েছে। এবং দেখো এই প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, যার কারণে আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো কী দিয়ে শুরু হবে, সাবজেক্ট দিয়ে শুরু হবে। আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বুঝতে পেরেছো। নেক্সট, এখানে আরেকটা দেয়া আছে, দেখো আরেকজনের ছবি, নাম হচ্ছে জন। জন ইজ আ রাইটার। জন একজন লেখক। হি ইজ 45 years old, তার বয়স 45 বছর। হি ইজ আ আমেরিকান, সে একজন আমেরিকান। হি লাভস পিপল হু লাভ আদার, অর্থাৎ সে মানুষকে ভালোবাসে যারা অন্যকে ভালোবাসে। এখানে ফার্স্ট সেন্টেন্স ইজ জন ইজ আ রাইটার। হিয়ার জন ইজ দ্য সাবজেক্ট বিকজ হিয়ার দ্য ওয়ার্ড জন ইজ ডেসক্রাইবড, অর্থাৎ এখানে জন সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যার কারণে জন হচ্ছে কী হবে, সাবজেক্ট। তারপরে জনের পরিবর্তে দেখো প্রোনাউন হি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ জন রিপ্লেস উইথ হি, and he is the pronoun is used following John. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখানে জন এবং হি হচ্ছে সাবজেক্ট হবে, এবং এখানে দেখো চারটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এবং প্রত্যেকটাই সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই সেন্টেন্সগুলো চিনতে পেরেছো এবং অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণাটা পরিষ্কার হয়েছে আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে জানার চেষ্টা করেছি, এখন আমি ডাব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে ডাব্লিউএস কথাটার অর্থ হচ্ছে যে ওয়ার্ডগুলোতে ডাব্লিউ অথবা এইচ অথবা দুইটাই কি থাকবে, শুরুতেই বসবে, যার কারণে একে আমরা ডাব্লিউএইচ কোশ্চেন বলে থাকি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক নজরে আমরা দেখে নিই আমাদের কী কী ডাব্লিউএস আছে বা ডাব্লিউএস কোশ্চেন আছে। মোট 9টি ডাব্লিউএস কোশ্চেন আছে ইংরেজি ব্যাকরণে। আমরা একটু লক্ষ্য করি। দ্য ফার্স্ট, হু, এই শব্দের অর্থ হচ্ছে কে বা কারা। এরা সাবজেক্টকে নির্দেশ করে সবসময়। কাকে নির্দেশ করে? সাবজেক্টকে। হোম, কাকে, এ সবসময় অবজেক্টকে নির্দেশ করে। হোমটা কাকে নির্দেশ করে? অবজেক্টকে। তারপরে হোজ, হোজ শব্দের অর্থ হচ্ছে কার, এটা হচ্ছে পসেসিভ ফর্ম অফ হু, অর্থাৎ এখানে হু থেকে আমরা মোট হু দিয়ে অর্থাৎ ব্যক্তিবাচক সম্পর্কে তিনটা জিনিস পেতে পারি। একটা হচ্ছে হু, এর অবজেক্টিভ কেস হচ্ছে হোম এবং পসেসিভ কেস হচ্ছে হোজ। আর হুইচ শব্দের অর্থ হচ্ছে কোনটি। তাহলে হু বলতে আমরা কে বা কারা বুঝি, অর্থাৎ সাবজেক্টকে নির্দেশ করে। হোম কাকে, অর্থাৎ অবজেক্টকে নির্দেশ করে।
হোজ কার, এটা পসেসিভ অ্যাডজেক্টিভ পসেসিভ ফর্মকে নির্দেশ করে। অ্যান্ড হুইচ কোনটি। নাও হোয়াট শব্দের অর্থ হচ্ছে কি, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কখন বা যখন, অর্থাৎ এটি সময় নির্দেশ করে। হোয়েন হচ্ছে সময় নির্দেশ করে। নেক্সট, হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, অর্থাৎ স্থান বোঝালে হোয়ার ব্যবহার করা হয়। অ্যান্ড হোয়াই শব্দের অর্থ হচ্ছে কেন, হোয়াই শব্দের অর্থ কেন। অ্যান্ড ফাইনালি হাউ কিভাবে, কত ইত্যাদি প্রকাশ করে, কিভাবে, কত ইত্যাদি প্রকাশ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে 9টা WH কোশ্চেন আছে সেইগুলোর বাংলা অর্থ ভালোভাবে বুঝে নেওয়া। আর একটা বিষয় যে তোমরা এই WH কোশ্চেনগুলোর দিকে লক্ষ্য করো, প্রথমে W তারপরে H আছে, প্রথমে কি আছে W তারপরে H আছে। অ্যাকসেপ্ট হাউ, হাউ শুধু H দিয়ে শুরু হয়েছে, এখানে W প্রথমে নেই, এটা একটু মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমাদের যে বলা হয় কতটি WH কোশ্চেন আছে, তাহলে আমরা সরাসরি বলবো মোট 9টি WH কোশ্চেন আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে শুধু আজকে হু এর ব্যবহারটা জানব, সরি শুধু হু এর ব্যবহার নয়, অর্থাৎ সাবজেক্টের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে আমরা কিভাবে WH কোশ্চেনে পরিণত করব কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং পরবর্তী দিন বাকিগুলো নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটি করো, কারণ এই WH কোশ্চেন মোট 10 মার্ক নিয়ে পরীক্ষায় 10 মার্কস আসে। আশা করি এখান থেকে তোমরা ফুল মার্কস কাভার করতে পারবে। এখন যেটা দরকার তোমাদের মনোযোগ, তোমাদের অধ্যবসায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পর থেকে WH কোশ্চেন নিয়ে ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। আমরা আমাদের ক্লাসটা শুরু করছি। নাও follow the class and rules. The first one is সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা নোট দেওয়া আছে, এই নোটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই নোটটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বা তোমাদেরকে আমি পার্সন নিয়ে ইতোমধ্যেই ক্লাস নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা ফার্স্ট পার্সন কথাটার অর্থ বুঝতে পেরেছো। এখানে ফার্স্ট পার্সন বলতে আই এবং উইকে নির্দেশ করা হচ্ছে। এখানে ফার্স্ট পার্সন বলতে কাকে নির্দেশ করা হচ্ছে, আই অথবা উই, তারপরে মি বা আস, মাই, আওয়ার, এগুলোকে নির্দেশ করা হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেক্ষেত্রে এভাবে ফার্স্ট পার্সনের ব্যবহার হলে কোশ্চেন করতে অবশ্যই ইউ বা ইউর ব্যবহার করতে হবে। যদি সেন্টেন্সে এরকম ফার্স্ট পার্সন থাকে তাহলে কোশ্চেন করতে অবশ্যই আমরা কী ব্যবহার করব, ইউ বা ইউর ব্যবহার করব। সেক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে শুধু সাবজেক্টিভ কেসের জন্য আমরা ইউ ব্যবহার করি এবং অবজেক্টিভ কেসের জন্য আমরা কি ব্যবহার করব, ইউ, আর পসেসিভ কেসের জন্য আমরা ইউর ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু এক্সাম্পল ফলো করলে এই বিষয়টা পরিষ্কার হবে। সো লেটস স্টার্টস with who. Next, সাবজেক্ট ব্যক্তিবাচক হলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম যে নিয়মটা আসবে বা নিয়মটা এসেছে, দেখো যে সাবজেক্ট যখন ব্যক্তিবাচক হয়, আমরা জানি যে একটা সাবজেক্ট দুই রকম হতে পারে, ব্যক্তিবাচক হতে পারে, বস্তুবাচক হতে পারে। তো প্রথমত যদি সাবজেক্ট ব্যক্তিবাচক হয় সেক্ষেত্রে আমাদের যে নিয়মটা ফলো করতে হবে, দেখো স্ক্রিনে এখনই আসবে, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্টের যে সাবজেক্ট যদি তার নিচে আন্ডারলাইন করা থাকে তাহলে সেইটুকু উঠাই দিয়ে আমরা তার পরিবর্তে কী ব্যবহার করব, হু, তারপরে ব্যবহার করব ওই সেন্টেন্সের মেইন ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছ। এখন কিছু এক্সাম্পল দেখো, মাই ফ্রেন্ড হেল্পড মি,
দেখো এখানে মাই ফ্রেন্ড আছে, মাই ফ্রেন্ড হেল্পড মি, অর্থাৎ আমার বন্ধু আমাকে সাহায্য করতো। এখানে মাই ফ্রেন্ড হচ্ছে কি সাবজেক্ট, মাই ফ্রেন্ড হচ্ছে কি হবে সাবজেক্ট, হেল্পড ইজ দ্য ভার্ব অ্যান্ড মি ইজ দি অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সো যেহেতু মাই ফ্রেন্ড সাবজেক্ট, তাহলে এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব হু, তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ লিখব। এখানে একটু লক্ষ্য করো যে আমাদের শেষে ইউ ব্যবহার করেছি। এখন এই ইউটা কোথা থেকে আসলো? দেখো মি অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে মির পরিবর্তে আমরা ইউ ব্যবহার করেছি। সো হু হেল্পড ইউ, প্রথমে প্রশ্ন অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল মাই ফ্রেন্ড হেল্পড মি, আমার বন্ধু আমাকে সাহায্য করত। এখন প্রশ্ন হলো হু হেল্পড ইউ, কে তোমাকে সাহায্য করত, কে তোমাকে সাহায্য করত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, another example is Rita is my friend. এখানে রিতার ছবি দেওয়া আছে, দেখো হু ইজ ইউর ফ্রেন্ড। এখানে রিতা সাবজেক্ট, যার কারণে রিতার পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি। তারপরে ইজ দ্য মেইন ভার্ব, ইজ হচ্ছে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করেছি। আর মাই ফ্রেন্ড ছিল, হয়ে গেল হচ্ছে ইউর ফ্রেন্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলেছি যে মাই হচ্ছে পসেসিভ কেস, যার কারণে এর পরিবর্তে প্রশ্ন করলে ইউর ব্যবহার করতে হবে। মি থাকলে যেমন ইউ হয়, আই থাকলে উই থাকলে যেমন ইউ হয়, সেক্ষেত্রে মাই বা আওয়ার থাকলে কি হবে ইউর হবে। সো রিতা ইজ মাই ফ্রেন্ড, রিতা আমার বন্ধু। এটার ডাব্লিউএস কোশ্চেন ব্যবহার করলে কি হবে, দেখো রিতার নিচে আন্ডারলাইন করা আছে, সো এর পরিবর্তে হু ব্যবহার করেছি। হু ইজ ইউর ফ্রেন্ড, কে তোমার বন্ধু। তাহলে কিভাবে প্রশ্ন করতে হয়, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই বিষয়টা জানতে পারলে। আমরা নেক্সট দেখি কি আছে। নেক্সট, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। দেখো একটা ছবি আছে, দ্য বয়েজ আর প্লেয়িং ক্রিকেট। এখানে আসলে ক্রিকেট খেলছে কারা? দ্য বয়েজ। সো ইন দিস সেন্টেন্স দ্য বয়েজ ইজ দ্য সাবজেক্ট, সো দ্য বয়েজ রিপ্লেস উইথ হু। এখানে যেহেতু বয়েজ হচ্ছে এখানে ব্যক্তিবাচক বোঝাচ্ছে, সো বয়েজের পরিবর্তে আমরা কি লিখব হু লিখব, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। সো হু আর প্লেয়িং ক্রিকেট, প্রথমে বলছে বালকেরা ক্রিকেট খেলছে, আর এখন উত্তরে বলছো কারা ক্রিকেট খেলছে, কারা ক্রিকেট খেলছে। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এক্সাম্পলটাও তোমরা বুঝতে পেরেছ। দেখি নেক্সট কি আছে। নান ক্যান অ্যাভয়েড ডেথ, অর্থাৎ কেউ মৃত্যুকে এড়াতে পারে না। এখানে নান হচ্ছে সাবজেক্ট, আর এই নান ব্যক্তিবাচক নির্দেশ করছে, যার কারণে নানের পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি, হু, এবং বাকি অংশ লিখে দিয়েছি ক্যান অ্যাভয়েড ডেথ, কে মৃত্যুকে এড়াতে পারে, এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে, আদারওয়াইজ সেন্টেন্সটি ভুল হবে। ফাদার গিভস মি আ বুক, বাবা আমাকে একটা কলম দিলেন, বাবা। ফাদার গিভস মি আ বুক। In this sentence, father is the subject, so father replace with a who, বাবার পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি, হু গিভস ইউ আ বুক। এখানে মি ছিল অবজেক্টিভ কেস, সো ইউ ব্যবহার করেছি, হু গিভস ইউ আ বুক। অ্যান্ড ফাইনালি দে আর কুকিং, তারা রান্না করছে, সো দে ইজ the subject and uh, it is a person, that's why uh, they replace with who, সো দের পরিবর্তে আমরা হু ব্যবহার করেছি, তারপর বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন, হু আর কুকিং, হু আর কুকিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই এক্সাম্পলগুলো বুঝতে পেরেছ যে আমরা একটা ব্যক্তিবাচক সাবজেক্টের নিচে আন্ডারলাইন থাকলে কিভাবে তাকে ডাব্লিউএস কোশ্চিন দিয়ে
প্রশ্নবোধক তৈরি করতে পারি। ব্যক্তিবাচক থাকলে আমরা ওটা উঠাই দিয়ে ওর পরিবর্তে হু ব্যবহার করব, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এরপরে কি আছে। নেক্সট কিছু প্র্যাকটিস দেয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্র্যাকটিসগুলো ফলো করো। অ্যান্ড ফার্স্ট ওয়ান ইজ মাদার ইজ কুকিং, মা রান্না করছে। অ্যানাদার ইজ স্বপন হ্যাজ ডান দি ওয়ার্ক, স্বপন কাজটি করেছে। টিচার হ্যাজ গিভেন মি অ্যান অ্যাডভাইস, টিচার হ্যাজ গিভেন মি অ্যান অ্যাডভাইস, শিক্ষক আমাকে কিছু উপদেশ দিয়েছেন। অ্যান্ড নাও আই লাইক সুইমিং, আমি সুইমিং অর্থাৎ সাঁতার কাটা পছন্দ করি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ হি ওয়ান্টস সাম মানি, সে কিছু টাকা চায়। হি ওয়ান্টস সাম মানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে তোমরা এগুলো বাসায় নিয়ম অনুসারে প্র্যাকটিস করো। আমরা দেখি পরবর্তীতে কী আছে। নেক্সট, সাবজেক্ট যদি বস্তুবাচক বা কোনো বিষয় সম্পর্কিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা অবশ্যই মনে রাখতে হবে। আমরা প্রথমে দেখেছি সাবজেক্ট বস্তুবাচক হলে একটা নিয়ম আছে। এখন দেখব সাবজেক্ট যদি সাবজেক্ট যদি ব্যক্তিবাচক হয় তার একটা নিয়ম ছিল। এখন দেখব সাবজেক্ট যদি বস্তুবাচক বা কোনো বিষয় সম্পর্কিত হয় তাহলে আমরা কিভাবে ডাবলএস কোশ্চেন পরিণত করব সেই অ্যাসার্টিভ সেন্টেন্সকে, সেগুলো দেখো। ফার্স্ট, you should follow the structure. You should follow the structure. The structure is what plus verb plus extension. What plus verb plus extension. তারপরে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে হোয়াট বস্তুকে নির্দেশ করছে, যার কারণে সাবজেক্ট যদি বস্তুবাচক বা কোনো বিষয় সম্পর্কিত হয় অবশ্যই আমরা কী ব্যবহার করব? হোয়াট ব্যবহার করব। নাও দ্য এক্সাম্পল ইজ বুকস আর ভেরি ভ্যালুয়েবল। এখানে দেখো বুকসের কিছু ছবি আসবে। বুকস আর ভেরি ভ্যালুয়েবল, বই হচ্ছে খুবই মূল্যবান। এখানে আসলে কার সম্পর্কে বর্ণনা করা হয়েছে? বই সম্পর্কে। সো ইন দিস সেন্টেন্স বুকস ইজ দি সাবজেক্ট, বুকস ইজ দি সাবজেক্ট। হিয়ার বুকস ইজ অ্যান অবজেক্ট, অর্থাৎ বই হচ্ছে একটা বস্তুকে নির্দেশ করছে। এখানে অবজেক্ট শব্দের অর্থ হচ্ছে বস্তু, যার কারণে এই বুকসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? হোয়াট। এবং তারপরে বাকি অংশ দিয়ে কি ব্যবহার করব? প্রশ্নবোধক চিহ্ন। সো হোয়াট আর ভেরি ভ্যালুয়েবল, মানে খুব গুরুত্বপূর্ণ বা খুব মূল্যবান কি। এখানে খুব মূল্যবান কি বললে আমরা বুকসকে নির্দেশ করি। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা বুঝতে পেরেছ। নেক্সট, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। এখানে ওয়াকিংকে নির্দেশ করা হয়েছে কারণ ওয়াকিং হচ্ছে সাবজেক্ট। সো দ্য আনসার ইজ হোয়াট ইজ আ গুড এক্সারসাইজ। হোয়াট ইজ আ গুড এক্সারসাইজ। হোয়াট ইজ, এখানে ওয়াকিংয়ের পরিবর্তে হোয়াট ব্যবহার করে বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ। সো নেক্সট, সুনির্দিষ্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক সাবজেক্ট নির্দেশ করে। সুনির্দিষ্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক সাবজেক্ট নির্দেশ করলে আমরা কিভাবে ডাবলএস কোশ্চেন করব সেইটা এখন দেখাবো। সো ইউ শুড ফলো দ্য স্ট্রাকচার। দ্য ফার্স্ট, ইউ হ্যাভ টু ইউজ হুইজ প্লাস নাউন প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সুনির্দিষ্ট ব্যক্তিবাচক অর্থাৎ কাউকে নির্দিষ্ট করে বলবে, সেটা ব্যক্তিবাচকও হতে পারে বস্তুবাচকও হতে পারে। এক্ষেত্রে আমরা প্রথমত হুইজ ব্যবহার করব, আর যে ব্যক্তিবাচক বা বস্তুবাচক সাবজেক্টকে নির্দেশ করছে তার পরিবর্তে অর্থাৎ সেই নাউনটা আমরা ব্যবহার করব। তারপরে ভার্ব দিয়ে এক্সটেনশন, তারপরে প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ইউ শুড ফলো দ্য এক্সাম্পল। নেক্সট, যে দ্য বয় স্ট্যান্ডিং ইন দি কর্নার ইজ গুড। এখানে দেখো যে দ্য বয় বালকটি স্ট্যান্ডিং ইন দ্য কর্নার, কর্নারে দাঁড়িয়ে আছে, ইজ গুড ভালো, অর্থাৎ কর্নারে দাঁড়িয়ে থাকা বালকটি ভালো। এখন তুমি মনে করো
যে হয়তো বা কর্নারে বা আশেপাশে অনেকগুলো ছেলে ছিল বা বালক ছিল, এর মধ্যে একজনকে ভালো বলা হচ্ছে যে কর্নারে বা এক কোণে দাঁড়িয়েছিল। সেক্ষেত্রে যেহেতু একজনকে নির্দিষ্ট করছে এবং সে হচ্ছে দ্য বয়, তাহলে এই বালকটা কিন্তু নির্দিষ্ট। সো এ ধরনের সেন্টেন্স আমরা শুরু করব হুইচ দিয়ে, এবং কাকে নির্দিষ্ট করে বলছে? বয়কে। সো হুইচের পরে সেই বয়টা লিখব, তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ। হুইচ বয় ইজ গুড, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। হুইচ বয় ইজ গুড। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা আমার এই স্ট্রাকচারটা বুঝতে পেরেছ। নেক্সট, দ্য বুড়িগঙ্গা রিভার ফ্লোস থ্রু ঢাকা। এখানে বুড়িগঙ্গা নদী ঢাকার মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমরা বুড়িগঙ্গার একটা ছবি দেখি, এই যে বুড়িগঙ্গা নদী, এটা ঢাকার মধ্য দিয়ে প্রবাহিত। সো এখানে আসলে ঢাকার মধ্য দিয়ে প্রবাহিত একটা নদী, এটা স্পষ্ট করে বলা হয়েছে, সে তার নাম হচ্ছে বুড়িগঙ্গা রিভার। তো এই যে বুড়িগঙ্গা রিভার স্পষ্ট করে বলছে, এবং বুড়িগঙ্গা কি একটা নদী, যার কারণে আমরা বুড়িগঙ্গার পরিবর্তে আমরা হুইচ ব্যবহার করছি, কারণ এটা বস্তুবাচক। এবং যাকে নির্দিষ্ট করে বলা হচ্ছে তাকে ব্যবহার করতে হবে সেই নাউনটা। সো হুইচ রিভার ফ্লোস থ্রু ঢাকা, এবং লাস্টে দেখো প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো এবং এটা ফলো করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি আরেকবার রিপিট করছি যে সুনির্দিষ্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক সাবজেক্ট নির্দেশ করলে প্রথমত হুইচ ব্যবহার করবে, এবং যে নাউনকে নির্দেশ করছে সেই নাউনটা ব্যবহার করবা, তারপরে ভার্ব দিয়ে বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রথমে দেয়া আছে দেখো, দ্য বয় স্ট্যান্ডিং ইন দ্য কর্নার ইজ গুড। সো এখানে হবে হুইচ বয় ইজ গুড। দ্য বুড়িগঙ্গা রিভার ফ্লোস থ্রু ঢাকা। সো হুইচ রিভার ফ্লোস থ্রু ঢাকা। নেক্সট, এখানে কিছু এক্সাম্পল দেয়া থাকবে যা তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো। দ্য অ্যাক্সিডেন্ট শকড হিম ভেরি মাচ। দ্য অ্যাক্সিডেন্ট শকড হিম ভেরি মাচ। হিয়ার দ্য অ্যাক্সিডেন্ট ইজ the subject in the sentence. And now swimming is a good exercise. Swimming is a good exercise. To tell a lie is a great sin. To tell a lie is a great sin. The pen in my hand writes well. The pen in my hand writes well. That boy did it. That boy did it. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এতক্ষণ আমরা ডাবলস কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আর এই ডাবলস কোশ্চেন নিয়ে আলোচনা শুরুতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়েও আলোচনা করেছিলাম। এতক্ষণ পর্যন্ত আমরা যে 3টা নিয়ম করেছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই জায়গাতে দেখো প্রত্যেকটা সেন্টেন্সই আর সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে। প্রত্যেকটা সেন্টেন্স কী দিয়ে শুরু হয়েছে? সাবজেক্ট, এবং এর পরে কি আছে? ভার্ব আছে। যার কারণে তোমরা যখন এই সেন্টেন্সগুলো পরিবর্তন করতে যাবে, অর্থাৎ ডাবলস কোশ্চেনের ব্যবহার করবে, তোমরা আগে সেন্টেন্সের দিকে খেয়াল করতে হবে যে সেন্টেন্সের কোন অংশে আন্ডারলাইন করা আছে। সাবজেক্টিভ অংশে আন্ডারলাইন করা আছে, না ভার্বকে আন্ডারলাইন করা আছে, না অবজেক্টকে, না অন্য কিছুকে আন্ডারলাইন করা আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি সাবজেক্টকে আন্ডারলাইন করা হয় তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক। যদি ব্যক্তিবাচক হয় তাহলে হু প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন। যদি বস্তুবাচক হয় তাহলে হোয়াট প্লাস বাকি অংশ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডাবলস কোশ্চেনের আলোচনায় আজকে শুধু আমরা সাবজেক্টের বিষয় নিয়ে আলোচনা করেছি, এবং তোমাদের কাজ হবে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি সেটা বাসায় বসে প্র্যাকটিস করা। যদি এটা প্র্যাকটিস করো তাহলে পরবর্তী নিয়মগুলো বুঝতে তোমার জন্য আরও সহায়ক হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের যে ক্লাসটি আমি ইতিমধ্যেই যে নিয়মগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করেছি, আজকে ডাবলস কোশ্চেনের যে ফার্স্ট পার্ট
যেখানে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স আলোচনা করেছি। আজকের মতো ডাব্লিউএস কোশ্চেনের আলোচনা আমি এখানে শেষ করছি এবং দ্বিতীয় অংশে আমরা অন্যান্য ডাব্লিউএস কোশ্চেন দিয়ে কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সকে এরকম কোশ্চেনে পরিণত করা যায় সেই বিষয়গুলো আমরা দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ততক্ষণ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।